ম্যাম, হ্যাঁ সামি বলো। ম্যাম লাস্ট ক্লাসে যে ওই যে ইমিউন প্রতিরক্ষা বিভিন্ন কোষের ভূমিকার যে একটা শখ পড়াচ্ছিলেন না ম্যাম? প্রতিরক্ষা স্তরের কি হয়েছে? হ্যাঁ ম্যাম, ওই শখটা ম্যাম মানে বাসায় পড়ছি, আবার বুঝতেছি অনেকগুলো ওয়ার্ড অনেক কঠিন লাগতেছে। হ্যাঁ ওখানে তো একটু কঠিন হবে, হরমোন গুলো আছে, কারণ বিভিন্ন যে কোষগুলো আছে, কারণ এই কোষগুলো কোথা থেকে উৎপত্তি হয় এবং সেগুলো কি কাজ করে, এটা এখানে দেওয়া আছে, এই জন্য একটু এটা কঠিন হবে বাবা, এটা একটু কঠিনই। এই ছকটা তোমাদের সাধারণত এমসিকিউ তে আসে, এটা যে মোটামুটি ব্রেনে সেভ করে রাখলেই হবে। হ্যাঁ, এটা যে একেবারে তোমার মুখস্থ করতে হবে লাইন বাই লাইন এমন কিছু না, এখান থেকে জাস্ট এমসিকিউ আসে আর কি। এই শখটা থেকে কতদিনও বলেছি যে তোমাদের এই শখটা থেকে এমসিকিউ আসবে। ম্যাম এটার কি বিস্তারিত সামনে থাকবে? হুম, হ্যাঁ কিছু কিছু জিনিস তো পড়ানোর মধ্যে চলে আসবে, যখন আমরা এই যে প্রতিরক্ষা স্তরগুলো পড়বো এবং লাস্টে গিয়ে যখন অ্যান্টিবডি পড়বো, তখন আমরা এই কিছু কিছু জিনিস ওখানে পাবো আর কি। ঠিক আছে, চার্টের অনেক কিছু পেয়ে যাবা, এটা এত কঠিন ভাবার কিছু নাই, ইজি হয়ে যাবে। পাঁচ বেজে গেছে, তা আমরা আমরা শুরু করি তাহলে। আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, আমরা গত ক্লাসে যে আমাদের চ্যাপ্টার অধ্যায় যে আমরা 10 শুরু করেছিলাম, এই 10ম অধ্যায়ের আমরা ইমিউনিটি কি এবং ইমিউনিটিতে যে বিশেষ ধরনের যে আমাদের যে কোষগুলো আছে এবং এই কোষগুলো কোথা থেকে উৎপন্ন হয় এবং কি ধরনের কাজ করে এ পর্যন্ত আমরা জেনেছিলাম। এবং আমাদের মানবদেহের যে প্রতিরক্ষা স্তর আছে, কয়টা প্রতিরক্ষা স্তর আছে? তিনটা। কি কি? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথম মানে হলো কি ফার্স্ট, তাই না? ফার্স্ট প্রতিরক্ষা স্তর, আসলে ফার্স্ট প্রতিরক্ষা স্তর হলো আমাদের শরীরে আমরা জানি যে হলো বাইরে থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করার চেষ্টা করে, তাই না? এবং প্রবেশ করেও। এই যে বিভিন্ন যে রোগ জীবাণুর বিরুদ্ধে যা যে প্রথম প্রতিবন্ধকতা গড়ে তোলে, সেটাই হলো প্রথম প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তর কোনো নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে না। যেমন ধরো সাপোজ এখন আমরা দেখছি যে বাইরে বিভিন্ন ধরনের ধরো ধুলাবালি আছে, অণুজীব আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে, তো এগুলো কোনো কিছু নাম করা কোনো জীবাণু,
হ্যাঁ, কোনো ক্ষতিকর পদার্থেরই মানে নির্দিষ্ট কোনো পদার্থের বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তোলে না। সে কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে? যেই আমাদের ক্ষতিকর বস্তু আমাদের শরীরে প্রবেশ করতে চায় তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে তার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সেটা যেই হোক না কেন, তবে মানুষ ছাড়া, কারণ মানুষের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তো গড়ে তুলতে পারে না আমাদের শরীরে, তবে অঙ্গগুলো পারে। তো যাই হোক, যে এই যে প্রতিবন্ধকতা যে গড়ে তুলো, এই কারণে একে বলা হয় কি, নন স্পেসিফিক স্তর। এই স্তরটাকে কি বলা হয়? নন স্পেসিফিক স্তর। তাহলে আমরা এই যে 10ম অধ্যায়ে আমরা এসে দেখলাম যে আমাদের যে তিনটা প্রতিরক্ষা স্তর আছে, কি কি? প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে এই যে প্রথম যে প্রতিরক্ষা স্তর আছে, এই প্রথম প্রতিরক্ষা স্তরকে কি বলা হয়? নন স্পেসিফিক স্তর। কেন? কারণ আমাদের, আমি একটু আগেও বললাম, আবারও বলছি, আমাদের দেহের যে অণুজীব এবং যে ক্ষতিকর পদার্থগুলো আমাদের দেহে প্রবেশ করবে, এটা নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তা না, সবার বিরুদ্ধে প্রোটেকশন ক্যারিং গড়ে তোলে, সবার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। কেন? যাতে কেউ আমাদের শরীরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেই চেষ্টা করে। সেটা হলো কি? সেটা হলো প্রথম প্রতিরক্ষা স্তর বা নন স্পেসিফিক কি, নন স্পেসিফিক স্তর। তাহলে এই যে প্রথম যে প্রতিরক্ষা স্তর বা নন স্পেসিফিক যে স্তর আছে, এই স্তরে কে কে আছে আমরা দেখি, আমাদের কোন কোন জিনিসগুলো ভূমিকা পালন করে আমাদের। সেটা হলো, প্রথম আমরা নন স্পেসিফিক স্তরে প্রথম দেখতে পাই হলো ত্বক। প্রথম কাকে দেখতে পাই? ত্বক। এরপর আছে আমাদের হলো লোম। লোম, আমি আর নাম্বারিং করলাম না। ত্বক, লোম। এরপর আছে হলো সিলিয়া। সিলিয়া। তারপরে আছে অশ্রু। অশ্রু ও লালা। তারপরে আছে আমাদের সিরুমেন। সিরুমেন। এরপর আমাদের আছে হলো পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালীর অ্যাসিড। এরপর আমাদের আছে রেচন জনতন্ত্রের যে অ্যাসিড আছে সেটা। পৌষ্টিক নালীতে কোন অ্যাসিড আছে তোমরা জানো? হ্যাঁ, কেউ কি জানো কোন অ্যাসিড থাকে ওখানে? তোমাদের বন্ধু, আমাদের ভালো কাজ করে। ম্যাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, গুড, ভেরি গুড সামিন। অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড। অন্যান্য অ্যাসিডও আছে, কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের অনেক সাহায্য করে। আচ্ছা, তাহলে আমরা এই যে প্রথম যে প্রতিরক্ষা স্তর আমরা বললাম, এই প্রথম প্রতিরক্ষা স্তর বা নন স্পেসিফিক যে স্তর আছে, এই প্রথম প্রতিরক্ষা স্তর বা নন স্পেসিফিক স্তরে আমাদের কি আছে? ত্বক, লোম, সিলিয়া, অশ্রু ও লালা, সিরুমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড, আর একটা হলো রেচন জননতন্ত্রের অ্যাসিড। তাহলে প্রথম আমরা যেটা জানলাম সেটা কি? ত্বক। আমরা জানি যে আমাদের শরীরে ত্বক, আমাদের শরীর ত্বক কি করেছে? একদম পুরো শরীরটাকে আবৃত করে রেখেছে। ত্বক হলো আমাদের একটা 4টা উপায়ে আমাদের একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 4টা একটা কার্যকর উপায়ে সে কি করে? প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেই 4টা উপায় কি কি? সেই 4টা উপায় কি কি? গাঠনিকভাবে ক্যারাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য, অধিকাংশ পদার্থের প্রতি কি? অভেদ্য। এটা হলো তার প্রথম যে কার্যকর যে প্রতিবন্ধক, এটা ফার্স্ট প্রতিবন্ধক। কিভাবে ফার্স্ট প্রতিবন্ধক হিসেবে কাজ করে? ক্যারাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য এবং অধিকাংশ পদার্থের প্রতি সে কি হয়? অভেদ্য হয়। তারপরে সেকেন্ড যেটা, সেটা হলো সব সময় প্রতিস্থাপিত হয়। সব সময় কি হয়? প্রতিস্থাপিত হয়। তারপরে অ্যাসিডিক পিএইচ এবং আমাদের যে ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি আছে, এটা থেকে উৎপন্ন যে অ্যান্টিবায়োটিকের ঠিক উপস্থিতি। মানে ঘাম গ্রন্থি এবং শ্বেত গ্রন্থি থেকে কি হয়? অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়, সেটার উপস্থিতি, এবং সেটার উপস্থিতিতে সে কি করে? প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে আমরা প্রথম যে প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা স্তরে আমরা প্রথম গিয়ে দেখলাম কি? ত্বক। ত্বক কয়টা উপায়ে করে? 4 ভাবে।
কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেই চারটা কাজ কি কি? গাঠনিকভাবে ক্যারাটিনময়, বায়ুরোধী, জলাবেদ্ধ এবং অধিকাংশ পদার্থের প্রতি কি অভেদ্য এবং সবসময় কি হয়? প্রতিস্থাপিত হয়। তারপরে সে কেমন? অ্যাসিডিক পিএইচ এবং ঘামগ্রন্থি ও শ্বেতগ্রন্থি থেকে উৎপন্ন যে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। তাহলে আমরা ত্বকটা বুঝেছি, ত্বকটা সবাই বুঝেছে, ত্বক জি ম্যাম। বুঝেছে। আচ্ছা, তারা একটু প্রশ্ন জিজ্ঞেস করে, আমরা যে প্রথম প্রতিরক্ষা স্তর পড়ছি, প্রথম প্রতিরক্ষা স্তরকে কি বলা হয়? কেউ বলতে পারবে? প্রথম প্রতিরক্ষা স্তরকে কি বলা হয়? ম্যাম নন স্পেসিফিক। নন নন স্পেসিফিক স্তর। এবং আমরা যে এতক্ষণ ত্বক পড়লাম, ফারহানা তুমি বলো, এই ত্বক কয়টা উপায়ে আমাদের কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে? সে কয়টা উপায়? ফারহানা বলো। অভি বলো। ভুলে গেছি। চারটা উপায়ে। কয়টা উপায়ে? চারটি উপায়ে কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেই চারটা উপায় আমরা জানলাম যে সে কি করে। গাঠনিকভাবে আমরা দেখলাম যে ক্যারাটিনময় এবং বায়ুরোধী, জলাবেদ্ধ, অধিকাংশ পদার্থের প্রতি সে কি অবেদ্য। এরপর সবসময় প্রতিস্থাপিত হয়। তারপরে অ্যাসিডিক পিএইচ এবং ঘামগ্রন্থি এবং শ্বেতগ্রন্থি থেকে উৎপন্ন যে অ্যান্টিবায়োটিক, সেটার উপস্থিতিতে সে কি করে? কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এরপরে আসলো হলো আমাদের লোম। আমাদের নাকের ভিতরে লোম আছে, হ্যাঁ, আমরা খেয়াল করেছি নাকের ভিতরে লোম, খেয়াল করেছি। আচ্ছা, খেয়াল না করলে এখন খেয়াল করি, এই লোমগুলো কি কাজ করে আমরা জানি? হ্যাঁ, এই নাকের ভিতরে যে লোমগুলো আছে সেগুলো কি কাজ করে? আমরা কি কেউ এমনি নর্মাল ভাবে জানি যে আমাদের ম্যাম নাকের বাহিরের যে ভিতরে যে ধুলাবালি লোম সেগুলো আছে? আটকায় ম্যাম। হ্যাঁ, আমাদের এই যে আমরা যে এখন বলছি যে মাস্ক ব্যবহার করো, হ্যাঁ মাস্ক ব্যবহার করবে অবশ্যই। মাস্ক কেন ব্যবহার করবে? এই যে বিভিন্ন জীবাণু এবং যে ধুলাবালি যে অণুজীব গুলো আছে, এগুলো যাতে আমাদের নাকের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করতে না পারে, মুখ দিয়ে প্রবেশ করতে না পারে, নাক দিয়ে মুখ দিয়ে। তাহলে কিন্তু আমাদের শরীরের ভিতরে একটা মাস্ক জাতীয় কাজ করে, প্রোটেকশন, সে প্রোটেকশন দেয় এই অণুজীব গুলোকে। সে কে? আমাদের নাকের ভিতরে যে লোমগুলো আছে, এই লোমগুলোর কাজ হচ্ছে তারা যে ধুলাবালি এগুলো কি করে? আটকে রাখে এবং আটকে রেখে কি করে? আমাদের দেহের অভ্যন্তরে যে ক্ষতিকর পদার্থ, এগুলো প্রবেশে বাধা দেয়। প্রবেশে বাধা দেয় এবং যাতায়াত কি করে? তারা বন্ধ করে দেয়। তো আমরা দেখলাম যে লোম এবং সিল্ক। তাহলে আমরা ত্বক এবং লোম দুটো সম্পর্কে জানলাম। তাহলে আমাদের নাকের ভিতরে যে লোমগুলো আছে সেগুলো কি করে? ধুলাবালি এবং ময়লা এবং ক্ষতিকর যে পদার্থগুলো আছে সেগুলোকে কি করে? আটকে রাখে। আটকে রেখে দেহের ভিতরে ক্ষতিকর অণুজীব এবং পদার্থ, এই ধুলাবালিগুলো প্রবেশের যাতায়াত কি করে? বন্ধ করে দেয় বা তাদের তাদের ভিতরে ঢুকতে কি করে? বাধা দেয়। তো আমরা এটা জানলাম। এরপরে আমরা যে সিলিয়া। সিলিয়া কি? এরপর আমরা যেটা জানি সেটা হলো কি আমাদের, এই তোমাদের সঙ্গে আমার ক্লাস কি এখন না? অভি, অভি। জি ম্যাম। ম্যাম রুটিনটা তাহলে দেখা লাগবে। হ্যাঁ, সামিন, সামিন ম্যাম আমি চেক করতেছি রুটিন। একটু চেক করো তো। কেন ফোন দিচ্ছে কলেজ থেকে বুঝতেছি না, আর আমি ভুল রুটিন দেখছি। তাড়াতাড়ি চেক করো তো। ম্যাম ঠিক আছে, তো এখন আপনার ক্লাস, এরপরে হচ্ছে ম্যাম সেটাই। স্যারের ক্লাস ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, ম্যাম এর পরের পিরিয়ডে হচ্ছে ম্যাম স্যারের ক্লাস ইংলিশ। ওকে ঠিক আছে, তাহলে আমার যে ফোন দিচ্ছে সে ভুল করছে। আচ্ছা যাও। তাহলে আমরা এই যে নন স্পেসিফিক, আমরা যে ত্বক, লোম এবং যে সিলিয়া আছে, আমরা সিলিয়া হলো আমাদের দেহের অভ্যন্তরে যে নাকের প্রবেশ পথগুলো আছে, মিউকাস ঝিল্লিতে। আমরা জানি যে দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে এবং আমরা যখন আমরা দেখি যে আমাদের নাকের ভিতরে থেকে এক ধরনের ঝিল্লি বের হয়, তাই না? হ্যাঁ, আণবিক্ষণিক। এবং তারা কি করে? এই যে মিউকাস যে ঝিল্লিগুলো আছে, এগুলো অনেক সময় দেখা যায় আমাদের শ্বাসনালী যে আণবিক সদা বহুমুখী আন্দোলনরত সিলিয়াকে কি করে? আবৃত রাখে। আমরা দেখি যে হলো
এখানে আমরা যখন দেখো আমাদের যখন সর্দি লাগে তখন নাক দিয়ে এক ধরনের আঠালো পদার্থ বেরিয়ে আসে, তাই না? হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের মুখ দিয়ে কি হয়, থুতু বেরিয়ে আসে। এই থুতু গুলো যে অনুজীব গুলো যে আছে মানে দলা পাকিয়ে কি করে তারা এখানে মিউকাস ঝিল্লি থাকার কারণে এগুলো কি হয়, এখান থেকে এই ঝিল্লিগুলো মিউকাস ঝিল্লিগুলো আমাদের এগুলো সবসময় আমাদের বাইরের যে অণুজীব এবং ধুলাবালি গুলো আছে এগুলো প্রবেশে তারা কি করে বাধা দেয়, কারণ তারা সবসময় সেখানে আন্দোলনরত অবস্থায় থাকে এবং সিলিয়ায় আবৃত থাকে। এবং সিলিয়ায় আবৃত থাকার কারণে আমাদের হাঁচি কাশি কিন্তু আমরা এগুলো কি করি, যখন ফেলে দেই তখন কি করি, জীবাণুগুলো বের হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে যদি এরা এগুলো আন্দোলনরত অবস্থায় না থাকতো তখন এরা কি করতো, এগুলো দলা পাখি আমাদের কোথায় চলে আসতো, আমাদের স্টোমাকে চলে আসতো। তাহলে আমরা সিরিয়া বুঝেছি। এরপরে আসলো হলো আমাদের অশ্রু এবং লালা। আমাদের যে অশ্রু আছে এবং আমাদের যে লালা আছে তারা কি করে, আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে অশ্রু ও লালা কি থাকে, লাইসোজাইম এনজাইম রয়েছে। অশ্রু এবং লালাতে কি নিয়েছে এটা মনে রাখবে, এমসিকিউ প্রশ্ন, যে অশ্রু এবং লালাতে কোন এনজাইম থাকে। অশ্রু ও লালায় কি থাকে, আমাদের অশ্রু এবং লালায় লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইম থাকে। এটা মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আছে, অশ্রু এবং লালায় কোন এনজাইম থাকে। তাহলে তোমরা লিখবে যে অশ্রু ও লালায় কি থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। আর যে লাইসোজাইম এনজাইম থাকে, এই লাইসোজাইম এনজাইমটার কাজ হলো সে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তাহলে লাইসোজাইম এনজাইমটার কাজ কি, সে ব্যাকটেরিয়া নাশক এনজাইম হিসেবে কাজ করে, লাইসোজাইম এনজাইম। এবং আমাদের যে লালা, আমরা জানি যে আমাদের মুখ গহ্বরে যে লালা, এখানে কি সিক্ত এবং পিচ্ছিল রাখে না, গহ্বরের প্রাচীরের জন্য শুকিয়ে ফেটে যায়, সে কাজও সে করে। আমরা দেখি যে আমাদের মুখের ভিতরে কি আছে, লালা আছে, আমরা জানি থাকে। এবং যাতে আমাদের এটা শুকিয়ে না যায়, অনেক সময় দেখা যায় না আমাদের লালাটা আমাদের ঠোঁট ভিতরে একটু শুকিয়ে যায়, তখন এই লাইসোজাইম এনজাইমটা কাজ করে না, আর এটা যদি কাজ করে তো এটা সবসময় সাধারণত কাজ করে। আর এই এনজাইমের কারণে আমাদের লালা কি থাকে, আমাদের সবসময় ভিজা থাকে এবং পেঁচে রাখে। আর কোনো আমাদের এর জন্য আমাদের কোনো জীবিত ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারে না। সরাসরি কি করে, আমাদের যখন লালা মিশ্রিত হয়ে যখন পাকস্থলীতে যায়, লালা মিশ্রিত হয়ে পাকস্থলীতে যাওয়ার পর সেখানে কি হয়, সেখানে যে আমাদের হাইড্রোক্লোরিক যে অ্যাসিড আছে, আমরা জানি যে অ্যাসিডটা খুবই শক্তিশালী। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তিশালী ক্রিয়া সে কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এবং আমাদের চোখে যে আমরা জানি যে চোখ দিয়ে অশ্রু ঝরে, তাই না? আমরা এটা সবাই জানি, চোখে নিজে রেখে অশ্রু বহির্গত কণায় অনুজীবের সংক্রমণ সে কি করে, রক্ষা করে। আর এই লাইসোজাইম এনজাইম আমাদের চোখে কি রাখে, ভেজা রেখে আমাদের যে বহির্গত কণায় অনুজীব গুলো আছে সংক্রমণ থেকে কি করে, রক্ষা করে। তাহলে আমরা অশ্রু এবং লালা এটা বুঝেছি। এরপরে আসতে হলো সেরুমেন। সেরুমেন চিনো? হ্যাঁ, আমাদের অনেক সময় কানের ভিতরে আমরা কটন বার দিলে সবাই দেখি যে একটা হলুদ রঙের এমন একটা বাদামি একটা পদার্থ বেরিয়ে আসে। আর এই যে হলুদ রঙের বাদামি যে পদার্থ, এটা দেখলে আসলে খুবই খারাপও লাগে। তো হলুদ রঙের বাদামি যে পদার্থ, এটাকে বলা হয় হলো সেরুমেন। এটার নাম কি, সেরুমেন। হ্যাঁ, এটার নাম কি, সেরুমেন। তাহলে সেরুমেন কি, আমরা আমাদের কানের ভিতরে যদি আমরা কটন বার ঢুকালে আমরা দেখি যে বাদামি এবং হলুদ রঙের মোমের মতো এক ধরনের পদার্থ বেরিয়ে আসছে, সেটাই হলো কি, সেরুমেন। আর এই সেরুমেন আমরা কানের পর্দায় ময়লা এবং অণুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে, সেজন্য কি করে, সেরুমেন আটকে শক্ত দলামে কানের খোলে পরিণত হয়। এই সেরুমেন গুলো আমাদের কিসে পরিণত হয়, কানের খোলে পরিণত হয়। কিভাবে পরিণত হয়, যখন বাইরের বিভিন্ন ধুলাবালি এবং অণুজীব গুলো ভিতরে প্রবেশ করার পর তারপরে এটা কি হয়, শক্ত খোলে পরিণত হয়। যাতে
আমাদের, হ্যাঁ, যাতে আমাদের শ্রবণে কি ঘটে, ব্যাঘাত না ঘটে। আচ্ছা, এরপর আছে পৌষ্টিক নালীর অ্যাসিড। আমরা সবাই জানি যে পৌষ্টিক নালী কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আমরা একটু আগেই বললাম, এই যে আমরা যে খাবার খাই এবং আমরা খাবারের সঙ্গে এবং পানির সঙ্গে আমরা কি করি, যেখানে সেখানে পানি খাই, তাই না? আমরা বলি যে পানিতে অনেক জীবাণু থাকে। এই পানি নিয়ে গিয়ে যদি আমরা পরীক্ষা করে দেখি, যে বিশেষ করে ঢাকা শহরে ম্যাক্সিমাম পানিতে অনেক জীবাণু থাকে। যারা ফুটিয়ে পানি পান করি তাদের পানিটাও শুধু আমি মনে করি যে তাতে কি থাকে না, জীবাণু থাকে না। কারণ কেন থাকে না? কারণ আল্লাহ বলেছেন যে আগুনের কাছে সবকিছু কি হয়ে যায়, খাঁটি হয়ে যায়। এই জন্য এটাতে কিন্তু কোনো জীবাণু থাকে না। কিন্তু ফুটানো ছাড়া আমরা যে পানিগুলো খাই, ম্যাক্সিমাম পানিগুলোতে জীবাণু থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে পানির সঙ্গে, এবং আমরা যখন খাবার খাই, এই খাবার সঙ্গে অনেক সময় আমরা কি করি, আমরা এই যে বাইরের খাবার খাই, হাত না ধুয়ে খাই, অনেক রাস্তার পাশে খোলা খাবার খাই, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের অনুযোগ থাকে। এগুলো আমরা চোখে দেখতে পাই না, জীবাণু থাকে, এগুলো কিন্তু চোখে দেখাই যায় না। এগুলো কি হয়, খাওয়ার ফলে আমাদের পাকস্থলীতে এসে জমা হয়। আর আমাদের পাকস্থলীতে আমাদের বন্ধু যুদ্ধ করার জন্য আমাদের যে অ্যাসিডটা আছে সেটা হলো কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সে খুবই শক্তিশালী। এই শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, এবং সেখান থেকে কি হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইম যে আছে পাকস্থলীতে, এই প্রোটিওলাইটিক এনজাইম তারা কি করে, এই ক্ষতিকর জীবাণুগুলোকে নষ্ট করে দেয়, দিয়ে আমাদের কি করে, উপকার করে এবং আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। তাহলে পৌষ্টিক নালীর অ্যাসিড আমরা বুঝেছি। এরপর রেচন জনতন্ত্রের অ্যাসিড। রেচন জনতন্ত্রের যে অ্যাসিড গুলো আছে, আমরা জানি যে আমাদের রেচন জনতন্ত্রে বিভিন্ন ধরনের এখানে পদার্থ খরিত হয়, এবং অঙ্গের যে এখানে যে খরিত হয় সেখানে, এবং তারা আঠালো হয়, এবং এই আঠালো ক্ষরণে অণুজীব গুলো কি হয়ে যায়, আটকে যায়, এবং ফ্যাগোসাইট এগুলো কি করে, খেয়ে ফেলে, গ্রাস করে, এবং মূত্রনালীর সময় সেগুলো কি হয়, বাইরে নিষ্কাশিত হয়। অনেক সময় আমাদের জড়িত অবস্থাতে যে ব্যাকটেরিয়া আছে সেটা কি করে, ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে এবং অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা সে কি করে, কমিয়ে দেয়। তাহলে আমরা যে প্রথম যে প্রতিরক্ষা স্তর আছে আমরা বুঝেছি, পরীক্ষায় কিন্তু আসে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ম্যাম এটার এতগুলো ম্যাম কেমনে মনে রাখবো? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি সবাই। জি ম্যাম, কিন্তু ম্যাম এই প্রথম প্রতিরক্ষা স্তরে ম্যাম এতগুলা স্তর কেমনে মনে রাখবো? তোমাদের এখানে তিনটা প্রতিরক্ষা স্তর একসঙ্গে আসবে না, তোমাদের প্রথম প্রতিরক্ষা স্তর আসবে, এবং প্রথম প্রতিরক্ষা স্তরে অনেক সময় গত বছর যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা এসেছে, যে প্রথম প্রতিরক্ষা স্তরে এখানে ত্বকটা উল্লেখ করে দিয়েছিল, এবং বিভিন্ন ত্বক, এবং আরেকটা ছিল যে হলো আমাদের দুই তিনটা দিয়েছিল, যে পাকস্থলীর যে অ্যাসিড এটা দিয়েছিল, আর হলো লালা অশ্রু, মানে দুই তিনটা দিয়েছিল, এইভাবে প্রশ্নটা করেছিল। তো এটা 3 মার্কসের জন্য মনে দিয়েছিল, তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে, বোর্ড প্রশ্নটা 3 কি 4 দিয়েছিল, এখন মনে নেই আমার, গত বছরে। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই এই প্রথম প্রতিরক্ষা স্তরের সবগুলোই পড়বে, ঠিক আছে? তোমরা কি মনে রাখবে, এখানে তো মনে রাখা সহজ, যে প্রথমে আগে তোমরা যে জিনিসটা মনে রাখবে, যে প্রথম প্রতিরক্ষা স্তরে কোন কোন জিনিসগুলো আমাদের কার্যকর ভূমিকা পালন করে, সেগুলো কি কি। দেখো আমি বোর্ডে লিখেছি, এই জন্য প্রথম কি, ত্বক, লোম, সিলিয়া, অশ্রু ও লালা, সিরুমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জননতন্ত্রের অ্যাসিড। তাহলে রেচন জননতন্ত্রের যে অ্যাসিড আমরা এটা, তাহলে ত্বক কিভাবে গড়ে তোলে, এটা কিন্তু আসলে একটু পড়লেই লেখা যায়। লোম, তারপরে সিলিয়া, লোম আমরা নাকের লোম মনে রাখবো, সিলিয়া, সিলিয়া আমরা যখন যে সর্দি ফেলি, হ্যাঁ, কফ ফেলি, এটা মনে রাখবো। এরপর অশ্রু লালা, আমরা জানি যে আমাদের চোখ থেকে অশ্রু বের হয় এবং চোখকে সে ভেজা রাখে, এই জন্য তারপরে বিভিন্ন ধরনের পদার্থ সেখানে গিয়ে আটকে যায়, তাহলে চোখ আমাদের রক্ষা পায়। এরপর লালা, হ্যাঁ, আমাদের শরীরে অণুজীব গুলো প্রবেশ করতে পারে না। এরপরে সিরুমেন, সিরুমেন আমরা যে কানের যে আমাদের হলুদ বাদামি রঙের যে পদার্থ খরিত হয় সেটা হলো সিরুমেন। সিরুমেন পরবর্তীতে কিসে পরিণত, তৈলে পরিণত হয়। এরপর পৌষ্টিক নালীর অ্যাসিড, আমরা বাইরে বিভিন্ন ধরনের খাবার খাই, খাদ্য এবং পানির সাথে জীবাণু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে স্টোমাকে চলে যায়, স্টোমাকে গিয়ে আছে আমাদের বন্ধু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এবং এখানে প্রোটিওলাইটিক এনজাইম খরিত হয়, তারা দুজনে মিলে কি করে, সেগুলোকে ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়। এরপর আসলো রেচন জনতন্ত্র।
রেচন জনতন্ত্রে আমরা জানি যে এখান থেকে বিভিন্ন ধরনের আঠালো পদার্থ খরিত হয়, এখানে বিভিন্ন ধরনের অণুজীব গুলো গিয়ে জমা হয়, জমা হওয়ার ফলে আমরা যখন মূত্র ত্যাগ করি মূত্রের মাধ্যমে কিছু বেরিয়ে যায় এবং আমাদের জমিতে যে ল্যাকটিক অ্যাসিড আছে সেখানে এই ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে অন্য অণুজীবীদের যে বংশবৃদ্ধি সেগুলো কমিয়ে দেয়। তাহলে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর সবাই বুঝতে পেরেছি? এখন কঠিন লাগছে? না আমি হ্যাঁ যে সিরুমেনটা, হ্যাঁ ওই যে সিরুমেন যেটা বলছেন ওইটা বুঝতে। আচ্ছা, সিরিমেন যেটা, সিরিমেন কি? সিরিমেন হলো আমাদের কানের ভিতরে যে হালকা বাদামি বর্ণের যে পদার্থটা খরিত হয় সেটাকেই বলা হয় হলো সেরুমেন। সেটা কি? সেরুমেন। বোঝা গেছে সিরুমেন কি? এটা আগে বোঝো। হ্যাঁ, তাহলে সিরুমেন কি? আমাদের কানের আমাদের কানের ভিতর থেকে মানে একদম আমাদের অন্তঃকরণে যে প্রাচীর আছে প্রাচীর থেকে এটা করিতে হয়, হালকা হলুদ বর্ণের যে পদার্থ সেটাই হলো সেরোমেন। আর এই যে বিভিন্ন যে অণুজীব ব্যাকটেরিয়া ধুলাবালি গুলো যখন কানের ভিতরে প্রবেশ করে তখন কি হয়ে যায়, তখন হলো এই ওখানে গিয়ে যখন আঘাত ওখানে গিয়ে জমা হয় সেরোমেনে গিয়ে তারা কি করে আটকে যায়। হ্যাঁ, আটকে যাওয়ার ফলে সেগুলো কি হয়ে যায়, ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে কিসে হয়, কানের খৈলে পরিণত হয়। আর এটা তারপরে খৈল হিসেবে বাইরে বেরিয়ে আসে। আর যদি এটা সিরুমেন যদি না থাকতো, না খরিত হতো, তাহলে আমরা কানে শুনতে পেতাম না, কানে আমাদের শোনার কি ঘটতো, ব্যাঘাত ঘটতো। এটাই হলো সিরুমেন। বুঝেছো সামি? জি ম্যাম। আর কারোর কোনো সমস্যা আছে? প্রথম না ম্যাম। প্রতিরক্ষা স্তরে আর কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো বাবা? সবাই বুঝেছো? হ্যাঁ, রুবায়েত তুমি রেসপন্স করো না কেন? আর রুবায়েত, আমি রুবায়েত তো ক্লাসে পড়াশোনা আসছো? দেখতেছি, পড়া হ্যাঁ, দেখতেছি ম্যাডাম। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের যে রেচন জনতন্ত্রের যে অ্যাসিড আছে আমরা জানি যে জনি থেকে আমাদের জনি যে আছে জনি থেকে এক ধরনের অ্যাসিড বের হয়, খরিত হয়, সেই অ্যাসিডটার নাম কি? মনে নাই এখন, অনেকগুলা জিনিস তো এটা আপনি দুধেও বলছেন ভুলে থাকে। গেছি। দুধে কি কি অ্যাসিড থাকে জানো? ল্যাকটিক অ্যাসিড আছে। ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটা মনে রাখবা যে এখান থেকে কোন অ্যাসিড খরিত হয়, ল্যাকটিক অ্যাসিড। মনে থাকবে? দুধ দিয়ে মনে করাই জি দিলাম। ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা এই যে আমাদের মোটামুটি আমরা আমাদের যে প্রথম প্রতিরক্ষা স্তর আছে আমরা বুঝেছি। প্রথম এখন আমরা যেটা দ্বিতীয় প্রতিরক্ষা আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা এটা জানবো। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কোনটি সেটা আগে জানতে হবে। আমরা দেখলাম যে একটু আগে আমরা যে প্রথম প্রতিরক্ষা স্তর বললাম সেখানে দেখলাম যে এখানে বাইরের সে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে, তাই না? হুম, তারপরে তাহলে বাইরে থেকে তো একটু ভিতরে যাবে, তাই না? আমরা এটা জানি। তাহলে বাহ্যিক তলীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের অভ্যন্তরে প্রবেশকারী যে কোনো অণুজীব ও অণুকণার বিরুদ্ধে দেহ অভ্যন্তরীয় মানে দেহের ভিতরে দেহের অভ্যন্তরীয় কোষীয় ও রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে গঠিত যে স্তর সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে তাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলে। আমরা দেখলাম যে প্রথমে একটা প্রতিরক্ষা স্তর গড়ে উঠছে, প্রথমে ঢোকার পথে সে বাধা পাচ্ছে, এটা হলো প্রথম প্রতিরক্ষা স্তর। কিন্তু এই যে প্রথমে যে প্রতিরক্ষা স্তরটা যে বেলো বাহ্যিক তলীয় যে প্রতিরক্ষা স্তর, এটা ভেদ করে যখন ভিতরে যাচ্ছে ওখানে বাধা পাওয়ার পরেও সে সাকসেস হয়েছে। সে কি কোথায় যাচ্ছে? ভিতরে যাচ্ছে। কিন্তু সেখানেও আরেকটা স্তরে আমাদের প্রতিবন্ধকতা গড়ে তোলার চেষ্টা করবে, সেই স্তরটার নাম হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এবং সেখানে কি থাকবে? কোষীয়, এখানে বিভিন্ন ধরনের কোষীয় ও রাসায়নিক প্রতিরক্ষা সামগ্রী থাকবে। এটা নিয়ে এই স্তরটা গঠিত, সেই স্তরকে বলা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা যে স্তর আছে এটি একটা নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। হ্যাঁ, আর এই যে 6 ধরনের যে নন স্পেসিফিক যে পদ্ধতি নিয়ে এটা এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর গঠিত, সেই 6 ধরনের প্রতিরক্ষা স্তর কি কি আমরা দেখি। একটা হলো ফ্যাগোসাইট, এরপর আছে সহজাত মারণ কোষ,
আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা যে স্তর আছে এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো 6 ধরনের নন স্পেসিফিক প্রতিরক্ষা পদ্ধতি নিয়ে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর গঠিত। এক নাম্বার হলো কি 6 ধরনের, যেহেতু এক নাম্বার হলো ফ্যাগোসাইট ফ্যাগোসাইট ফ্যাগোসাইট। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো সহজাত মারণ কোষ সহজাত মারণ কোষ মারণ কোষ সহজাত মারণ কোষ। এরপর আছে হলো প্রদাহ প্রদাহ। 4 নম্বরে আছে হলো কি কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। 5 নম্বরে আছে হলো ইন্টারফেরন ইন্টারফেরন ইন্টারফেরন। 6 নম্বরে আছে হলো জ্বর। তাহলে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বুঝলাম যে আমরা প্রথম যে প্রতিরক্ষা স্তর দেখলাম যে বাইরের যে প্রতিরক্ষা ব্যবস্থা যে গড়ে তুলছে সে হলো প্রথম প্রতিরক্ষা স্তর। এই যে এটাকে ভেদ করে প্রথম প্রতিরক্ষা স্তর বা বাহ্যিক তলীয় বা প্রতিরক্ষা স্তর ভেদ করে যখন ভিতরে যাচ্ছে সেখানে যে বাধা পাচ্ছে, সেখানে যে কোষীয় এবং বিভিন্ন ধরনের যে পদার্থগুলো যেগুলো কি করছে এর জীবাণুগুলো প্রবেশে বাধা দিচ্ছে যে স্তরে, সেটা হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আর এই দ্বিতীয় প্রতিরক্ষা যে স্তর আছে এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে 6 ধরনের নন স্পেসিফিক পদ্ধতি নিয়ে এটা গঠিত। সেই 6 ধরনের কি? ফার্স্ট হলো ফ্যাগোসাইট, 2 নাম্বার সহজাত মারণ কোষ, 3 নাম্বার হলো প্রদাহ, 4 নাম্বার কমপ্লিমেন্ট, 5 নাম্বার ইন্টারফেরন, 6 নাম্বার হলো জ্বর। তাহলে প্রথম আমরা দেখলাম হলো কি ফ্যাগোসাইট। আমরা সবাই জানি যে ফ্যাগোসাইট আমাদের রক্তকণিকা কয় ধরনের বলো তো? 3 ধরনের। 3 ধরনের। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুষঙ্গ। হ্যাঁ, আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে সে কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু ধ্বংস করে। এটা আমরা জানি কিনা বলো? হ্যাঁ, এটা কি জানি আমরা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এই যে শ্বেত রক্তকণিকা আমরা বলছি এখানে যে বড় আকারের শ্বেত রক্তকণিকা যা অণুজীব, অন্য কোষ ও বহিরাগত কণা ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় কি রাখে? অবদান রাখে। তাকে বলা হয় কি ফ্যাগোসাইট। পরীক্ষা অনেক সময় আসে যে ফ্যাগোসাইট কি, আমরা বলবো তখন যে শ্বেত রক্তকণিকা বা যা অণুজীব, হ্যাঁ, অন্য কোষ এবং যে বহিরাগত যে কণাগুলো আছে এদেরকে ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় যে অবদান রাখে তাকে কি বলছে? ফ্যাগোসাইট। এবং দুটো প্রধান ফ্যাগোসাইটিক কণিকা হচ্ছে, এমসিকিউ প্রশ্ন আসে যে দুটো প্রধান ফ্যাগোসাইটিক কণিকার নাম কি? নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ। তাহলে দুটো প্রধান ফ্যাগোসাইটিক কণিকা ম্যাম, হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তাহলে পুরোটুক ভিতরে হবে আমাদের দেহের ভিতরে? নিউট্রোফিল ও, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না সামি, একটু জোরে বলো। মানে এই যে দ্বিতীয় যে প্রতিরক্ষা ব্যবস্থা এটা কি আমাদের দেহের অভ্যন্তরে হবে? হ্যাঁ, অবশ্যই। এটা তোমাদের প্রথম, এটা দেহের ভিতরে হবে। এটা কোষীয় অভ্যন্তরে, দেহ অভ্যন্তরে। তাহলে ম্যাম ওই যে তৃতীয় প্রতিরক্ষা স্তর তাহলে হ্যাঁ, তৃতীয় প্রতিরক্ষা স্তর যেটা সেটাও আমাদের দেহের ভিতরে হবে। হ্যাঁ, সেটা আরেকটু ভিতরে আর কি। এটা হলো তৃতীয় প্রতিরক্ষা স্তর কি, এটা হলো একটা জীবাণুকে যখন তুমি কোনো কিছু, আমরা এখানে দেখছি যে বহিরাগত একটা নির্দিষ্ট ধরনের জীবাণু, হ্যাঁ, যা কি করবে আমাদের বিভিন্ন ধরনের যে রোগ আছে, মানে নির্দিষ্ট ধরনের জীবাণু, বুঝছো? যেমন যে কোনো রোগ, যেমন টিউমার কোষ আছে, তারপর আমাদের ক্যান্সার যে কোষ আছে, এগুলো কোষকে কি করবে? তাকে টার্গেট করে সে কি করবে? আজীবন মনে রাখবে এবং যে কোনো সময় দ্রুত বা কার্যকর
সাড়া দিবে, সেটা হলো তৃতীয় প্রতিরক্ষা স্তরে, মানে এদের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, মানে নির্দিষ্ট কোনো কোষের বিরুদ্ধে বা নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে, এটাকে বলা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা। আমরা ওটা পড়বো তো, ঠিক আছে, একটু হালকা ভাবে জি জেনে নিলাম। এখন আমি দ্বিতীয়টা বলি। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা যে ফ্যাগোসাইট বললাম, আমরা জানি যে ফ্যাগোসাইট কোথায় আছে, শ্বেত রক্তকণিকা। তাহলে আমরা বলতে পারি যে শ্বেত রক্তকণিকা যা অণুজীব এবং অন্যান্য ক্ষতিকর যে পদার্থগুলোকে ভক্ষণ করে যে প্রতিরোধ যে ব্যবস্থা গড়ে তোলে, যে দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা অবদান রাখে, সেটাকে বলা হচ্ছে কি ফ্যাগোসাইট। এবং ফ্যাগোসাইটে কয় ধরনের কণিকা থাকে? 2 ধরনের। হ্যাঁ, কয় ধরনের? প্রধান কণিকা ফ্যাগোসাইটের 2টো, একটা হলো নিউট্রোফিল আর একটা হলো ম্যাক্রোফেজ। পরীক্ষায় খুবই আসছে এটা, ম্যাক্রোফেজ, পেন্সিলে আন্ডারলাইন করে রাখবা। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, এবং এই যে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, এটা কোথা থেকে উৎপন্ন হয়? আমরা কিন্তু ওই যে তুমি যে শুরুতে বলেছিলা যে ম্যাডাম প্রথমে যে চার্টটা দেওয়া আছে এটা খুব কঠিন, আমরা ওখানে পড়েছিলাম যে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ কোথা থেকে উৎপন্ন হয়? অস্থিমজ্জা থেকে। কোথা থেকে উৎপন্ন হয়? অস্থিমজ্জা থেকে। তাহলে এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে, এবং তাদের কাজ কি? দেহের যে সংক্রমিত যে জীবাণু আছে তার প্রতি তারা সাড়াদান করে। সাড়াদান করে নিউট্রোফিল কি করে? রক্তে কাজ করে। আর ম্যাক্রোফেজ কোথায়? নির্দিষ্ট টিস্যুতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু ধ্বংস করে। এটা এমসিকিউ প্রশ্ন আছে যে নিউট্রোফিল কোথায়? রক্তে। আর ম্যাক্রোফেজটা কোথায়? নির্দিষ্ট টিস্যুতে। কোথায়? নির্দিষ্ট টিস্যুতে। কোন প্রক্রিয়া জীবাণু গ্রাস করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া জীবাণু গ্রাস করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে শুধু জীবাণু গ্রাস এবং হজম করাই নয়, ম্যাক্রোফেজ কি করে? পুরনো রক্তকণিকা, মৃত টিস্যুখণ্ড এবং কোষীয় ময়লা গ্রাস করে ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে। অনেক সময় পরীক্ষায় আসে যে কে ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে? কে? ম্যাক্রোফেজ। কারণ ম্যাক্রোফেজ শুধু জীবাণুকেই ধ্বংস করে না, সে কি করে না শুধু পুরনো শ্বেত রক্তকণিকা, তারপরে মৃত টিস্যু খণ্ড এবং কোষীয় ময়লাগুলোকে সে গ্রাস করে কি করে? ধাঙ্গের কোষ হিসেবে কাজ করে। তাহলে আমরা ফ্যাগোসাইট জানলাম। এরপর আছে সহজাত মারণ কোষ। আমরা এই কোষটা এর আগে পড়ে এসেছিলাম যে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। সহজাত মারণ কোষের আরেকটা নাম কি? আমরা জানি যে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। আর এই যে ন্যাচারাল কিলার সেল যে আছে, এটা হলো লিম্ফোসাইট জাতীয় যে শ্বেত রক্তকণিকা, যা কি করে? টিউমার যে কোষ এবং ভাইরাসে আক্রান্ত কোষের যে প্লাজমা ঝিল্লি, এখানে নির্দিষ্ট পরিবর্তনকে শনাক্ত করে কোষগুলোকে কি করে? ধ্বংস করে দেয়। হ্যাঁ, এবং এই জন্য এসব কোষকে কি বলা হয়? সহজাত মারণ কোষ বা এনকে সেল। এগুলো সাধারণত নন স্পেসিফিক মারণ কোষ। এবং এই যে এনকে কোষ, এ কিন্তু ফ্যাগোসাইট নয়, এ আলাদা একটা কোষ। হ্যাঁ, কারণ সে একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে নির্দিষ্ট কোষে প্লাজমা ঝিল্লিকে কি করে? নষ্ট করে দেয়। কোষটা কি করে? নির্দিষ্ট একটা কোষ তার প্লাজমা ঝিল্লিকে কি করে? নষ্ট করে দেয়। এবং এই যে ন্যাচারাল কোষ বা সহজাত যে মানব কোষ আছে, এটার আক্রমণের যে কোষটাকে সে টার্গেট করে, সেই কোষের ঝিল্লি কি করে? ঝিল্লিতে একটা রন্ধ্রের সৃষ্টি হয়, সেখানে একটা ফুটোর সৃষ্টি হয়, এবং যার ফলে কি হয়? সেখানে যে নিউক্লিয়াসটা আছে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে সে কি করে? সেখানে তাকে ধ্বংস করে দেয়। তাহলে আমরা ফ্যাগোসাইট এবং সহজাত মারণ কোষ এই দুটো বুঝেছি। হ্যাঁ, ম্যামের কথা দুটো হচ্ছে। ম্যাম এই যে মরণ কোষটা আরেকবার বলুন। আচ্ছা, আমি আরেকবার বলছি। এই সহজাত মারণ কোষ যে ন্যাচারাল কিলার যে সেল আছে, এই ন্যাচারাল কিলার সেল আমাদের যে টিউমার, আমাদের শরীরে টিউমার হয় না? আমাদের অনেকেরই টিউমার হয়, তাই না? তাহলে এই যে এটা হলো আমরা একটু আগে লিম্ফোসাইট, আমরা যে জানি লিম্ফোসাইট জাতীয় একটা শ্বেত রক্তকণিকা, এটা সাধারণত এই এনকে সেলটা লিম্ফোসাইট জাতীয় কি শ্বেত রক্তকণিকা। কিন্তু এটা কি করে? এর কাজ হলো আমাদের যে টিউমার কোষগুলো আছে এবং
আমাদের যখন ভাইরাসে আক্রান্ত যে কোষগুলো আছে এই কোষের সে কি করে একটা নির্দিষ্ট সেখানে যে প্লাজমা ঝিল্লি আছে এই ঝিল্লিতে কি করে একটা নির্দিষ্ট পরিবর্তন, তখন দেখে যে আমাদের যে কোনো ধরো আমাদের এক জায়গায় টিউমার যখন হবে বা আমাদের ভাইরাস যখন আক্রান্ত হবে হওয়ার ফলে আমাদের সেখানে কি হয় কিছুটা নির্দিষ্ট জায়গা, ধরো আমার টিউমার কোথায় হয়েছে, আমার পায়ে হয়েছে, সেখানে কিন্তু কিছু সেল আছে, আমাদের সারা শরীরে তো সেল আছে, তখন সেটাকে কি করলো, এটাকে কি করে টার্গেট করে, টার্গেট করে সে কি করে এটাকে তখন এটা কি করে একটা পরিবর্তন লক্ষ্য করে, কারণ যে জায়গায় টিউমারটা হয়েছে সেই জায়গার সেলের তো অবশ্যই চেঞ্জ আসবে না, এই পরিবর্তনটাকে সে কি করে শনাক্ত করে, করে তারপরে সে বোঝে যে এটা এখানে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে লক্ষ্য করে তারপরে সে কোষগুলোকে কি করে ধ্বংস করে, কোষগুলো ধ্বংস করে, তখন এই কোষ, তাহলে এটাই হলো কি আমাদের মারণ কোষ, এবং এই কোষগুলো হলো নন স্পেসিফিক কোষ, কারণ আমরা নন স্পেসিফিক কোষ কিন্তু দেখে এসেছি যে এই কোষটা একটা, তাহলে এটা কি, এটা হলো ফ্যাগোসাইট নয়, এরা কি, এরা হলো ফ্যাগোসাইট নয়, বরং কি করে তারা নিজেরা একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, হ্যাঁ, করে কি করে কোষের, আমরা একটু আগে যে প্লাজমা ঝিল্লি বললাম, এই প্লাজমা ঝিল্লিটাকে সে কি করে নষ্ট করে দেয়, এবং আমি আগেও তো বললাম যে সে কি করে টার্গেট করে, হ্যাঁ, টার্গেট করে কোষের ঝিল্লিটাকে সে কি করে সেখানে ফুটো ফুটো করে, রন্ধ্রের সৃষ্টি করে, ফুটো ফুটো করে সেটাকে সেখানে নিউক্লিয়াস গুলোকে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে এইভাবে সে কি করে তার কার্যক্ষমতা প্রকাশ করে, এইভাবে সে কি করে দেহের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে জীবাণুর বিরুদ্ধে। বুঝেছি? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরেছে? জি ম্যাম। পড়তে হবে, সবচেয়ে বড় কথা পড়তে হবে বাবা। এরপরে আছে হলো আমাদের কি ব্যাপার, টাইম শেষ হয়ে যায় কেন এত তাড়াতাড়ি? হ্যাঁ, তোমাদের এই অ্যাটেন্ডেন্স লিংকটা কি দিয়ে দেই, তাই না? হ্যাঁ, লিংকটা দিচ্ছি বাবা। হ্যাঁ বাবা, লিংক দিচ্ছি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি তোমাদের। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়ি, কারণ সময় তো একেবারে শেষ হলো। আমরা কি শিখলাম, আমরা আজকে প্রথম প্রতিরক্ষা স্তরের যে আমাদের যারা প্রথম প্রতিরক্ষা স্তরের চারটা প্রথম প্রতিরক্ষা স্তরের যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে যে জিনিসগুলো কি কি, ত্বক, তারপরে হলো আমরা শিখলাম হলো লোম, সিলিয়া, তারপরে সিরুমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জনতন্ত্রের অ্যাসিড, তো আমরা এটা শিখলাম। এবং এরপরে আমরা যেটা শিখলাম যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যে আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা এখানে দেখেছি 6টা নন স্পেসিফিক যে এটা একটা নন স্পেসিফিক স্তর, এবং 6টা যে নন স্পেসিফিক যে প্রতিবন্ধকতা আছে সেটা সম্পর্কে আমরা দুটো সম্পর্কে জানলাম, একটা কি, একটা হলো ফ্যাগোসাইট, আর একটা হলো কি আমাদের সহজাত মারণ কোষ বা এনকে সেল। আমরা এই পর্যন্ত শিখলাম, কিন্তু নামগুলো শিখেছি যে প্রদাহ, কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, জ্বর, আমরা এগুলো শিখেছি। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, সবাই ভালো থেকে এই পর্যন্ত সবাই পড়বে। ওকে, আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? জি ম্যাম। অ্যাটেন্ডেন্স, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ম্যাম আমি দিইনি অ্যাটেন্ডেন্স।